কমপ্লিটিং সেন্টেন্স আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন প্রায় সব জায়গায় কাজে লাগে। একাডেমিকে আমাদের এইচএসসিতে কমপ্লিটিং সেন্টেন্সে 10 মার্ক থাকে, অর্থাৎ গ্রামারের একটা বড় পার্ট হচ্ছে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স। যদি আমরা সঠিকভাবে নিয়ম কাজে লাগিয়ে 10টা সঠিক বাক্য লিখতে পারি তাহলে আমরা 10 মার্ক পেয়ে যেতে পারি। বাট এই জায়গায় আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমরা যে রুলসগুলোকে শিখছি সেগুলোকে আমরা যখন ব্যবহার করতে যাই, আমরা যখন সেন্টেন্স বানাতে যাই তখন আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি। সো আজকের ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো কিভাবে কাজে লাগে, সেগুলো দিয়ে কিভাবে বাক্য বানাতে হয়, এগুলোকে আমরা আজকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলকে সলভ করার সাথে সাথে শিখব। আজকে আমরা সলভ করব যশোর বোর্ডে 2024-এ আসা কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নটা। আশা করছি এই ক্লাসটা করার মাধ্যমে তুমি কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নগুলো কিভাবে সলভ করবা, সেন্টেন্স কিভাবে বানাবা, এটার আন্ডারস্ট্যান্ডিংটা তোমার একদমই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করি। আমরা প্রশ্নগুলোকে একটু দেখে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্সে আমরা সবচেয়ে বড় যে ব্যাপারটা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের প্রশ্নে মোটামুটি মোস্ট অফ দ্য কোয়েশ্চেনে আমাদের একটা কিউ কার্ড দেওয়া থাকবে, অর্থাৎ তুমি এইটার উপর নির্ভর করে সেন্টেন্স বানাবা, অর্থাৎ তোমাকে স্ট্রাকচারের শুরুর জিনিসটা দেওয়া থাকতে পারে। যেমন ধরো আমার প্রথম প্রশ্নটা কি বলেছে, দ্য পুয়ার ম্যান নকড অ্যাট দ্য ডোর। গরিব লোকটা দরজায় কড়া নাড়লো। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল, উইথ আ ভিউ টু। এইখানে আমার সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা সে হচ্ছে উইথ আ ভিউ টু। এই যে উইথ আ ভিউ টু, এইটার পরে আমরা আসলে কেমনভাবে সেন্টেন্স বানাবো সেটা আমাদের জানা জরুরি। উইথ আ ভিউ টুর পরে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রিপোজিশনের কিছু ফ্রেজ রয়েছে, যেমন সেটা হতে পারে উইথ আ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু অথবা অ্যাকাস্টম টু, get used to, be used to। এই যে টু এর যখন আমরা এইরকম ফরম্যাটগুলো দেখবো, খেয়াল রাখবো শুধু টু না, টু এর সাথে যখন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এই ধরনের ফরম্যাটগুলো যখন দেখবো তখন তারপরে যে ভার্বটা আছে ওই ভার্বটা জিরান ফর্ম হবে, অর্থাৎ এটা আইএনজি ফর্মে হবে। অর্থাৎ আমি যখন বাক্যটাকে গঠন করব তখন মাথায় রাখবো যে এর পরে যে ভার্বটা আসতেছে তাকে যেন আমি জিরান ফর্মে রেখে বাক্যটাকে গঠন করি। তাহলে কি পাচ্ছি আমরা এখানে, যে সে আমার কাছে এসেছিল কিছু সাহায্য পাওয়ার জন্য, কিছু খাবার পাওয়ার জন্য, বা কিছু যে কোনো একটা জিনিস পাওয়ার জন্য বলতে পারো। তাহলে বলতে পারি হি কেম টু মি উইথ আ ভিউ টু, গেট না হয় কি হবে গেটিং, পাওয়া ইংলিশ কি গেট, গেট থেকে গেটিং, উইথ আ ভিউ টু গেটিং সাম ফুড। তাহলে কি পাচ্ছি, সে আমার কাছে এসেছিল কিছু খাবার পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে উইথ আ ভিউ টু যদি থাকে বা লুক ফরওয়ার্ড টু, তোমাদের এই দুইটা থেকে প্রশ্ন বেশি আসে। উইথ আ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু থাকলে তারপরে যে ভার্বটা আছে ওইটা আইএনজি যুক্ত হবে। ওকে, আচ্ছা তারপরের প্রশ্ন একটু দেখি। মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ। বলেছে অনেক অক্ষর জ্ঞানহীন মানুষের স্বাস্থ্যের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, অর্থাৎ তারা স্বাস্থ্যের ব্যাপারে সচেতন না, তারা স্বাস্থ্যকর খাবার খায় না, ব্যালেন্স ডায়েট খায় না, অথবা তারা ব্যায়াম করে না, এই ব্যাপারগুলো। ইফ দে ওয়ার এডুকেটেড, বলেছে যদি তারা শিক্ষিত হতো, অর্থাৎ তারা যদি পড়াশোনা করতো বা তারা যদি স্বাস্থ্য ব্যাপারে জানতো। দেখো এইখানে আমাদের একটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন এসেছে, ইফ দে ওয়ার। খেয়াল করো, ইফ যুক্ত ক্লজটা যদি ওয়ার যুক্ত হয় তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনের একটা প্রশ্ন। কি বললাম, যদি ইফ যুক্ত ক্লজটাতে যদি ওয়ার থাকে, আমি যদি হতাম, হ্যাঁ, তাহলে এখানে এই যে ওয়ার এ আমাকে ধারণা দিচ্ছে যে এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশন। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, সেকেন্ড কন্ডিশন যদি আমার থাকে তাহলে ইফেক্ট পার্টটা বা রেজাল্ট পার্টটা আমরা আসলে কিভাবে গঠন করব। দেখো আমাদের সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমাদের কন্ডিশন যখন সেকেন্ড তখন আমাদের স্ট্রাকচারটা এইরকম। দেখো ইফ যুক্ত ক্লজটা হবে হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, এটা হচ্ছে আমাদের কন্ডিশন পার্টটা যাবে, আর তারপরে কমার পরে কি হবে, কমার পরে হবে হচ্ছে সাবজেক্ট,
তারপর তুমি দিতে পারো উড অথবা কুড অথবা মাইট, এবং তারপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম। ওকে, তারপর কি হবে, ভার্বের বেস ফর্ম দিবা। কখনোই উড কুড মাইটের পরে তুমি ভার্বের পাস্ট ফর্ম বা এস বা ইএস বা আইএনজি যুক্ত ফর্ম যুক্ত করবা না। তাহলে কি পাচ্ছি এখানে, আমি উড কুড মাইটের যে কোনো একটা নিতে পারবো, অর্থের উপর ভিন্নতা থাকবে। তাহলে মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, অনেক মানুষেরই স্বাস্থ্যের ব্যাপারে কোনো জ্ঞান থাকে না। ইফ দে ওয়ার এডুকেটেড, তারা যদি শিক্ষিত হতো তাহলে কি করতো, তারা স্বাস্থ্যের খেয়াল রাখতো, তারা স্বাস্থ্যের খেয়াল রাখতে পারতো। তাই আমি বলতে পারি কি, তাদের যদি বা তারা যদি শিক্ষিত হতো, দে কুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ, তারা তাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারতো। তাহলে কি হবে, খেয়াল রাখা, টেক কেয়ার, দে কুড টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার পরে আমাদের প্রিপোজিশন কি বসবে, অফ, দে কুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। ওকে, আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝলাম যে আমাদের যদি ইফের ক্লজটা যদি ওয়ার যুক্ত থাকে তাহলে সেটা সেকেন্ড কন্ডিশন বোঝায়। সেকেন্ড কন্ডিশনে যে ইফেক্ট পার্টটা আছে সেখানে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইটের পরে ভার্বের বেস ফর্মটা বসবে, কোনো আইএনজি, এস, ইএস, ভি2, ভি3 কিছুই না। ওকে, আমরা তার পরের প্রশ্ন দেখি কি বলছে, দেখো, স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম। স্কার্সলি হ্যাড, এখানে আমার সবচেয়ে বড় কিওয়ার্ড হচ্ছে কি, স্কার্সলি হ্যাড। দেখো স্কার্সলি হ্যাডের ব্যবহারটা কি, স্কার্সলি হ্যাড কখন বসে, দেখো স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, এগুলো বসে সাধারণত একটা কাজ হওয়ার ঠিক সাথে সাথে আরেকটা কাজ হওয়া বোঝাতে। বলেছে যে শিক্ষক ক্লাস থেকে বের হতে না হতেই, শিক্ষক যিনি তিনি ক্লাস থেকে বের হতে না হতেই কিছু একটা ঘটেছে। তাহলে স্কার্সলি হ্যাডের স্ট্রাকচারটা কি বলতো, স্কার্সলি হ্যাডের স্ট্রাকচার হচ্ছে আমাদের, দেখো স্কার্সলি হ্যাডের আমরা দুইটা পার্ট থাকে। প্রথম পার্টে কি পাচ্ছি আমরা, স্কার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3। ওকে, ভি3 এটা হচ্ছে আমাদের প্রথম ক্লজটা। তাহলে স্কার্সলি হ্যাডের পরের ক্লজটা কি হবে, দেখো পরের ক্লজটা আমাদের কনজাংশন হিসেবে কি বসবে, স্কার্সলি হ্যাডের সাথে কিন্তু দেন হয় না, হয় কি ওয়েন, ওয়েন, তারপরে সাবজেক্ট, তারপরে পাস্ট ইনডিফিনিটের জন্য ভি2। ওকে, তাহলে সবাই একটু নোট রাখো এই জায়গাটা, কি বললাম, আমাদের স্কার্সলি হেড দিয়ে যখন আমাদের একটা কন্ডিশন দেওয়া থাকবে বা একটা ক্লজ দেওয়া থাকবে, তাহলে পরবর্তী ক্লজটা আমাদের হবে হচ্ছে পাস্ট সিম্পলে, এবং কনজাংশন হিসেবে দুইটা ক্লজের মাঝে বসবে হচ্ছে ওয়েন। তাহলে বললো যে শিক্ষক ক্লাস থেকে যেতে না যেতেই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, শিক্ষার্থীরা চিৎকার চেঁচামেচি করলো, শিক্ষার্থীরা কথা বলা শুরু করলো, তাই তো? তাহলে কিসে রাখবো আমরা পাস্ট ইনডেফিনিট ফর্মে রাখবো স্কার্সলি হেডের দ্বিতীয় ক্লজটা। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি হচ্ছে যে স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম, শিক্ষক ক্লাস থেকে যেতে না যেতে, তাহলে দুইটা ক্লজের মাঝখানে কন্ডিশন কি, কনজাংশন হচ্ছে ওয়েন, ওয়েন দ্য স্টুডেন্টস, when the students ওকে, তাহলে এই ভাষা আমরা কি করব, পাস্ট টেন্স। তাহলে শুরু করলো, শিক্ষার্থীরা কথা বলা শুরু করলো, তাহলে শুরু করলো ইংলিশ কি, স্টার্টেড। তাহলে পাস্ট ফর্ম কি হবে, স্টার্ট থেকে স্টার্টেড, স্টার্টেড। আমরা যখন একটা ফাইনাইট ভার্ব বসিয়ে ফেলছি তারপরে যদি আমরা কোনো ভার্ব আনি সেটা কিন্তু নন ফাইনাইট বা জিরান ফর্মে হবে। তাহলে কি হবে, দ্য স্টুডেন্টস স্টার্টেড টকিং। তুমি কি টকিং দিতে পারো, শাউটিং দিতে পারো, স্পিকিং দিতে পারো, হতে পারে। বাট দ্বিতীয় দেখো আমি ফাইনাইট ভার্বের পরে যখন নন ফাইনাইট বসাচ্ছি সেটা জিরান ফর্মে থাকবে। তারপরে আসি কি বলছে, দেখো মাই গ্র্যান্ডমাদার লিভস ইন আ ভিলেজ, আমার নানি একটা গ্রামের মধ্যে থাকে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এখানে আমার সবচেয়ে বড় ফ্যাক্টর যদি বলি বা কি ওয়ার্ড যদি বলি সেটা হচ্ছে সিন্স। দেখো মনে রাখো যে সিন্সের আগের যে ক্লজটা আছে সেটা কোন টেন্সে আছে বলো তো, প্রেজেন্ট ইনডেফিনিট। সিন্সের আগের ক্লজটা যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে পরের যে ক্লজটা আছে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। আরেকবার মনোযোগ দিয়ে বোঝো, সিন্সের আগের যে ক্লজটা সেটা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টে হয় তাহলে পরের ক্লজটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিটে। ওকে, তাহলে আমরা একটু লিখে দিচ্ছি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য। দেখো কি বললাম যে
আমাদের সিন্সের আগের ক্লজটা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট এবং তারপর যদি কি থাকে সিন্স থাকে, তাহলে তারপরে যে ক্লজটা যুক্ত হবে সেটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ওকে, তাহলে সবাই একটু লিখে ফেলো যে আমাদের সিন্সের আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় অথবা পাস্ট ইনডেফিনিট হয়, সরি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের ক্লজটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে শুরুর ক্লজটা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরের ক্লজটা কি দিয়ে পূরণ করবো আমরা? পাস্ট ইনডেফিনিট। ওকে, তাহলে আমরা এখানে মিলাই, আমরা পারছি কিনা দেখি। বলেছে যে মাই গ্র্যান্ডমাদার লিভস ইন আ ভিলেজ, আমার নানি একটা গ্রামে বাস করে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, অনেক বছর হয়ে গেছে আমি নানির সাথে সাক্ষাৎ করেছিলাম। তাহলে বাংলাটা এরকম হয় যে নানির সাথে সাক্ষাৎ করেছিলাম বা নানিকে দেখতে গিয়েছিলাম বা নানির বাড়িতে গিয়েছিলাম, সে অনেক বছর হয়ে গেছে। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই, তাহলে কি হবে? সাবজেক্ট লাগবে আমার, যেহেতু ক্লজ গঠন করতে হবে, তাহলে আই দিয়ে কারোর সাথে সাক্ষাৎ করা কি ভিজিট, তাহলে যেহেতু পাস্ট ফর্মে হতে কি হবে? ভিজিটেড। সিন্স আই ভিজিটেড হার লাস্ট, তাহলে গতবার নানিকে দেখেছিলাম তা অনেক বছর হয়ে গেছে, তাহলে গতবার নানিকে দেখার পরে অনেক বছর হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তারপরের সেন্টেন্সটা দেখি। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, পৃথিবীতে আমাদের এক্সিস্টেন্সের জন্য, আমাদের অস্তিত্বের জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ হাই টাইম, খুবই মজার একটা সেন্টেন্স, খুবই জনপ্রিয় একটা স্ট্রাকচার, এটা থেকে প্রায় পরীক্ষায় আসে সকল বোর্ডে অলমোস্ট। ইট ইজ হাই টাইম, দেখো ইট ইজ হাই টাইম এর স্ট্রাকচারটা কিরকম? ইট ইজ হাই টাইমের পরে আসলে কি বসে বলো তো? ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, তোমাদের সাধারণত ইট ইজ হাই টাইম দিয়ে প্রশ্নটা আসে এইচএসসিতে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, অথবা ইট ইজ হাই টাইম। এটার পরে আমরা দুইটা স্ট্রাকচার পাই। হ্যাঁ, দুইটা স্ট্রাকচার কি? একটা স্ট্রাকচার হচ্ছে ইনফিনিটিভ দিয়ে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি তুমি সাবজেক্ট ইউজ করতে না চাও বা তুমি বাক্যের প্রয়োজন হচ্ছে না, সাবজেক্ট দরকার হচ্ছে না, তাহলে তুমি কি করবা? তুমি ইনফিনিটিভ দিয়া, কোনো সাবজেক্ট নাই, সরাসরি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে বাকি অংশটা শেষ করবা। কিন্তু তোমার যদি মনে হয় যে না, বাক্যের প্রয়োজনে আমাকে সাবজেক্ট দিতে হবে এবং সাবজেক্ট দিলে অর্থপূর্ণ হয়, বাক্যটা বেশি সুন্দর হয়, সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। তখন আমাকে কি করতে হবে বলতো? তখন আমাকে সাবজেক্ট নিতে হবে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে আমার স্ট্রাকচারটা কমপ্লিট করতে হবে। পাস্ট ইনডেফিনিট, সাবজেক্টের পরে পাস্ট টেন্স হবে। ওকে, এই যে ইট ইজ হাই টাইম আসলে এমন একটা সময়কে বোঝায় যে তোমার কাজ করার যে প্রপার টাইমটা সেটা আসলে চলে গেছে। তুমি যদি এই মুহূর্তে না করো, এটা আর করা যাবে না, এটা অতীত হয়ে যাবে, কাজটা তোমার হাত ছাড়া হয়ে যাবে। সো এই কনসেপ্টে আসলে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা কি পাচ্ছি? ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য গাছ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইট ইজ হাই টাইম, তাই এটা উপযুক্ত সময় আমরা যেন গাছ লাগাই, তাই না? আমরা গাছ লাগানোর এটা উপযুক্ত সময়। তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম, আমি সাবজেক্ট দিব, আমরা যেহেতু কাজটা করব। ইট ইজ হাই টাইম উই, তাহলে কি হবে? গাছ লাগানো যদি প্ল্যান্ট হয়, তাহলে প্ল্যান্টের ভিটু কি হবে? প্ল্যান্টেড। উই প্ল্যান্টেড ট্রিজ, উই প্ল্যান্টেড ট্রিজ। তাহলে আমাদের গাছ লাগানোর এখনই মোক্ষম সময়, এখনই উপযুক্ত সময়। ওকে, তাহলে এইটুকু আশা করছি আমাদের ক্লিয়ার। আমরা তার পরের প্রবলেমগুলো একটু দেখে চলো। আমাদের কিন্তু মোট 10টা সেন্টেন্স আসবে, তুমি 10টা সলভ করতে পারলে 10 মার্ক, একদম সহজ। হ্যাঁ, আচ্ছা, তারপরের প্রশ্ন দেখি। Despite the fact that he worked hard, despite শব্দ অর্থ কি? সত্ত্বেও। দেখো despite শব্দ অর্থ কি? সত্ত্বেও। তোমার কিওয়ার্ডটা এই জায়গায় দেওয়া আছে। despite ওয়ার্ডটার বা এই ফ্রেজটার অর্থ হচ্ছে সত্ত্বেও। আচ্ছা, সত্ত্বেও he worked very hard, সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও। এখন মাথায় রাখবা despite এর আগের যে টেন্সটা কিসে আছে? V2, despite এর পরে যে ক্লজটা হবে সেটাও V2 তেই হবে। কারণ কি? সে যদিও কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সফল হতে পারেনি, কিন্তু পরীক্ষা পাশ করতে পারেনি, কিন্তু সে আশানুরূপ ফলাফল পেতে পারেনি। তার মানে কাজটাও করেছে অতীতে, তার ফলটাও কিন্তু অতীতেই সে পেয়েছে।
সেজন্য আমরা ডেসপাইটের ক্ষেত্রে সেন্টেন্সটা একটু মাথায় রাখবো। ডেসপাইট অর্থ যেহেতু সত্ত্বেও, তাই এই ক্ষেত্রে আমাদের দুইটা বিরোধার্থক কথা যুক্ত হবে, দুটি বিরোধার্থক। দুটি বিরোধার্থক কথা, অর্থাৎ যেটা সচরাচর হওয়ার কথা না। যে ব্যক্তি পরিশ্রম করেছে, যে ব্যক্তি কঠোরভাবে পড়াশোনা করছে, সে পাশ করার কথা, বাট সত্ত্বেও বোঝায় যে না, ন্যাচারালি যেটা হওয়ার কথা এটা হয়নি, যেটা হওয়াটা বাস্তব সেটা ঘটেনি, এমন কনসেপ্টে বা এমন সেক্টরের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ডিসপাইট, অথবা এটার জায়গায় তোমরা আরেকটা ফ্রেজ পাওয়া পরীক্ষায়, ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, ওকে, দুইটা সেম মিনিং দেয়, ডিসপাইট অথবা ইন স্পাইট অফ। তাহলে বললাম যে ডিসপাইট হি ওয়ার্কড ভেরি হার্ড, সে যদিও কঠোর পরিশ্রম করেছিল, হি ওয়াজ রাদার ডিসঅ্যাপয়েন্টেড, সে আসলে দিন শেষে সে খুব হতাশ হয়ে গেল। তাহলে হতাশ হয়েছে কেন? সে তার যে প্রাপ্য নাম্বারটা পায়নি, সে প্রাপ্য ফলাফলটা পায়নি। তাহলে কি বলবো? হি ডিড নট, পাস্ট টেন্স হবে কিন্তু এই পাশে পাস্ট, এই পাশে পাস্ট, তাহলে হি ডিড নট। তাহলে পাস্ট ইনফিনিটিভকে নেগেটিভ করে কি দিই আমরা? ডিড নট। হি ডিড নট গেট এক্সপেক্টেড মার্ক। আমরা কি লিখবো? হি ডিড নট, আমি নিচে লিখছি, হ্যাঁ, হি ডিড নট গেট এক্সপেক্টেড রেজাল্ট। তাহলে সে কি হয়নি? সে প্রত্যাশিত ফলাফল পায়নি, সেজন্য সে বরং হতাশ হয়ে গেছে। তাহলে সে যদিও কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু সে তার প্রত্যাশিত ফলাফলটা পায় নাই, সেই কারণে সে হতাশ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা খেয়াল রাখবো ডিসপাইট বা ইনস্পাইটের ক্ষেত্রে বিরোধার্থক দুইটা কথাকে আমরা যুক্ত করব। ওকে, ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে, তোমার কাজটা আজকেই শেষ করতে হবে। আ স্টেজ ইন টাইম, আমরা জানি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে মাঝে মাঝে একটা বা দুইটা প্রবাদ বাক্য আসে, একটার বেশি সাধারণত আসে না, কিন্তু বিভিন্ন বোর্ডে এটা মিলিয়ে ঝিলে আসে। আমরা জানি যে সময়ের এক ফোঁড়া, অসময়ের 10 ফোঁড়া। আ স্টেজ ইন টাইম এটা প্রবাদ বাক্য, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, সেভস 9, সেভস 9। তাহলে সময়ের এক ফোঁড়া, অসময়ের 10 ফোঁড়া, অর্থাৎ সময় মতো কাজ করে ফেললে তুমি হয়তো খুব কম কষ্ট দিয়ে কাজটা করতে পারবা, খুব কম প্রেশার নিয়ে করতে পারবা, কিন্তু তুমি যদি সেই কাজকে রেখে দাও, সেই কাজকে ফেলে দাও, করব বলে যদি সেটাকে তুমি দীর্ঘায়িত করো, তুমি যদি প্রোক্রাস্টিনেট করো, তোমাকে ওই যে 10 ফোঁড়া, তোমাকে 10 গুণ বেশি পরিশ্রম, 10 গুণ বেশি প্রেশার নিয়ে কাজটা করতে হবে। তাই তোমাদের জন্য পরামর্শ হচ্ছে সময়ের কাজ সময় করবা, সময়ের পড়াশোনা সময় শেষ করে ফেলবা। আচ্ছা, তারপর আসি, ইউ আর মেকিং আ লং জার্নি, তুমি এক বিশাল জার্নি করতেছো, বিশাল এক ভ্রমণে বের হয়েছো। কিপ ইউর ফোন টার্নড অন, তোমার ফোনটা তুমি খোলা রেখো। ইন কেস, আচ্ছা, এখানে খুব মজার একটা ফ্রেজ, সেটা হচ্ছে ইন কেস। ওকে, ইন কেস আমরা কখন ব্যবহার করি? ইন কেস ব্যবহার করি কোনো আতঙ্ক, কোনো ধরনের চিন্তা, দুশ্চিন্তা যখন আমরা বোঝাই, তখন আমরা ইন কেস ব্যবহার করি। যদি এটা হয়ে যায়, যদি এমনটা হয়ে যায়, যদি এমনটা ঘটে, তাহলে ইন কেসের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো ইন কেসের আগের ক্লজটা কিসে আছে? ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট টেন্সেরই উদাহরণ দেয়, প্রেজেন্ট অথবা ফিউচার মিনিং দেয়। ইম্পারেটিভ কিন্তু কখনোই পাস্ট টেন্সের মিনিং দেয় না। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্টের অথবা ফিউচারের মিনিং দেয়, সে কখনো কিন্তু পাস্ট টেন্সের মিনিং দেয় না। তাহলে ইন কেসের পরের ক্লজটাকে আমরা প্রেজেন্টে রাখবো, কারণ প্রেজেন্টের সাথেও প্রেজেন্ট হয়, ফিউচারের সাথেও প্রেজেন্ট হয়। তাহলে কি পাচ্ছি? কিপ ইউর ফোন টার্নড অন, তোমার ফোনটা খোলা রাখো, ফোনটা খোলা রেখো। ইন কেস তুমি যদি আবার হারিয়ে যাও, তাহলে কি হবে? ইন কেস ইউ গেট লস্ট, ইন কেস ইউ গেট লস্ট, আমি প্রেজেন্টে রাখবো। ইন কেস ইউ গেট প্রেজেন্টে, আর হচ্ছে লস্ট, হারিয়ে যাও। ইন কেস ইউ গেট লস্ট, তুমি যদি আবার হারিয়ে যাও, ঠিক আছে? ওকে, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আমার বন্ধু ইউএসএতে যাচ্ছে, যুক্তরাষ্ট্রে যাচ্ছে। আই উইশ, আচ্ছা, উইশের একটা ভালো স্ট্রাকচার আমাদের কাছে আছে, দেখো, উইশের পরে অনেকগুলো প্যাটার্ন হতে পারে। আই উইশের পরে অনেকগুলো প্যাটার্ন হয়। আই উইশ, যেমন ধরো আই উইশের পরে হতে পারে আই উইশ আই কুড গো দেয়ার, আমি যদি সেখানে যেতে পারতাম। আই উইশ আই ওয়ার হতে পারে আই ওয়ার এবল টু গো,
আমি যদি আমার বন্ধুর সাথে যেতে সক্ষম হতাম, তাহলে তুমি চাইলে ওয়ার দিয়েও বাক্যটা শেষ করতে পারো বা কুড দিয়েও চাইলে বাক্যটা লিখতে পারো। আমরা সাধারণত উইশ কখন ব্যবহার করি? একটা কল্পনা বোঝাতে, একটা আশা বোঝাতে, একটা আকাঙ্ক্ষা বোঝাতে। এই জন্য যেহেতু এই জিনিসটা বাস্তব না, যেহেতু আমি চাচ্ছি, একটা কল্পনা করতেছি, সেই জন্য সাধারণত উভয় পাশে আমাদের পাস্ট ফর্ম হবে। তবে এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কোনটা জানো? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি এইখানে সাবজেক্ট যাকেই দাও না কেন, তোমার অক্সিলিয়ারি হিসেবে ওয়ারই নিতে হবে। কারোর সাথে ওয়াজ দেওয়া যাবে না। যে ভাই আমি যদি দেই আই উইশ আই ওয়াজ এবল টু গো, হি উইশেস হি ওয়াজ এবল টু গো, না। যেহেতু কাল্পনিক, সেক্ষেত্রে একটা ফিক্সড সকলের সাথেই ওয়ার লিখতে হবে। কারোর সাথে ওয়াজ অথবা এম অথবা ইজ অথবা অন্য কোনো অক্সিলিয়ারি এখানে ব্যবহার করার সুযোগ নাই। ঠিক আছে, ওকে। তাহলে আমি এই দুইটা যে কোনো একটা দিয়ে পূরণ করবো। আমি কুড দিয়ে করি, চলো। তাহলে আমি কি বলছি যে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আমার বন্ধু আমেরিকায় যাচ্ছে। তাই আমি বললাম যে ইস, আমিও যদি যেতে পারতাম, আই উইশ আই কুড গো উইথ হিম, আমি যদি তার সাথে যেতে পারতাম, আমি যদি তার সাথে যেতে পারতাম। ওকে, লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখো, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সো দ্যাট, এটার স্ট্রাকচারটা কি দিয়ে আসবে? সো ডট ডট দ্যাট, এই স্ট্রাকচারটা, হ্যাঁ, সো ডট ডট দ্যাট। আচ্ছা, সো ডট ডট দ্যাটের পরের স্ট্রাকচারটা আসলে কেমন হয় খেয়াল করো তো। সো ডট ডট দ্যাটের পরের স্ট্রাকচারটা এরকম হয়, দেখো। সো মাঝখানে কি থাকবে আমাদের? একটা অ্যাডজেক্টিভ, তারপরে থাকবে হচ্ছে আমাদের দ্যাট। অ্যাডজেক্টিভ না, সবসময় অ্যাডজেক্টিভ এমন না, এটা অ্যাডভার্বও হতে পারে। এই জায়গায় অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডভার্বও হতে পারে। ওকে, তারপরে কি হবে আমাদের? দ্যাট। এখন মজার ব্যাপার হচ্ছে দ্যাটের পরের স্ট্রাকচারটা কেমন হয়। দ্যাটের পরের স্ট্রাকচারটা হবে হচ্ছে সাবজেক্ট, এরপরে তুমি চাইলে এই পাশে খেয়াল রাখবা, এই পাশে প্রেজেন্ট টেন্স হলে, প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি হবে? এই জায়গায় উইল, ক্যান, মে। অর্থের উপর নির্ভর করে অ্যাফার্মেটিভও করতে পারবা, নেগেটিভও করতে পারবে, এটা তুমি অর্থের উপর ডিপেন্ড করবা। তাহলে তারপরে কি হবে? ভার্বের বেস ফর্ম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যদি সো এর আগে যদি আমাদের যে ক্লজটা আছে সেটা যদি পাস্ট টেন্সে থাকে, সো এর আগের ক্লজটা যদি পাস্ট টেন্সে হয়, সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা শুধু এইটুকু পরিবর্তন করব। উইলের জায়গায় কি হবে তখন? উড। ক্যানের জায়গায় কি হবে? কুড। মেয়ের জায়গায় কি পাবো আমরা? মাইট। অবশ্যই যেহেতু প্রত্যেকটা মোডাল, তারপরে ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে এইটুকু মাথায় রাখবা। এই দ্বিতীয় ক্লজটা আমরা চাইলে অ্যাফার্মেটিভ করতে পারবো, আমরা চাইলে নেগেটিভ করতে পারবো, বাট ইট ডিপেন্ডস অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। সো ওই মিনিংটা তুমি যেরকম দিতে চাচ্ছ ওই রকম সেন্টেন্সটার তুমি তৈরি করবা। তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পেলাম যে টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা এটাকে অপচয় করতে পারি না। অথবা চাইলে তুমি অর্থসঙ্গতি বজায় রাখার জন্য তুমি চাইলে প্রেজেন্ট টেন্সের শুডও দিতে পারবা। হ্যাঁ, এই যে ইজ আছে প্রেজেন্ট, তাহলে তুমি অর্থসঙ্গতি বজায় রাখার জন্য কখনো 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 এই প্রেজেন্টে তুমি চাইলে শুড ইউজ করতে পারবা, শুড। ওকে, আমাদের সময় অপচয় করা উচিত না। তাহলে আমি চাইলে এখানে দিতে পারি কি? আমি যদি এখানে উচিত দিতে চাই তাহলে দিব, না দিতে চাইলে আমি দিব যে দ্যাট উই ক্যান নট, আমি নেগেটিভ করলাম, উই ক্যান নট ওয়েস্ট ইট। তাহলে সময় এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা এটার অপচয় করতে পারি না। আমাদের সময়ের অপচয় করা উচিত না। তাহলে কোনোভাবেই সময়ের অপচয় আমাদের করা উচিত না। তাহলে এই হচ্ছে আমাদের যশোর বোর্ডে যে প্রশ্নটা, সেটা আমাদের ব্যাখ্যা। সো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের আমি ব্যাখ্যা সহ দেখিয়ে দিয়েছি। সো এই ব্যাখ্যাগুলি তুমি লিখো। তোমার কাজ হচ্ছে, তোমরা যারা ক্লাসটি করেছো, তোমাদের কাজ হচ্ছে তোমরা ক্লাসটা নোট করবা। সবসময় তোমাদের জন্য এই ক্লাসগুলো করার উদ্দেশ্য হচ্ছে তোমরা এই ক্লাসগুলো থেকে উপকৃত যেন হও, তোমরা যেন এই ব্যবহারগুলো শিখতে পারো এবং এখান থেকে যেন তোমাদের প্র্যাকটিসটা আরও বেটার হয়। সো এটাই আমার উদ্দেশ্য আসলে ক্লাসগুলো বানানোর। সো আশা করছি কমপ্লিট সেন্টেন্সের কিছুটা হলো তোমরা ধারণা পেয়েছো এবং ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমার যদি ক্লাসটি ভালো লাগে, আবার যদি মনে হয় যে ক্লাসটি গুরুত্বপূর্ণ, ক্লাসটি আসলে গুরুত্ব বহন করছে যে কোনোভাবেই হোক, ক্লাসটা তোমার ফ্রেন্ডস, তোমার ছোট অথবা বড় যারা কলেজে পড়াশোনা করছে তাদের কাছে শেয়ার করার জন্য
বিশেষভাবে অনুরোধ করছি। ওকে, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের কোনো ভিডিওতে, পরের কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্টে হ্যাপি অ্যান্ড স্টে উইথ ইংলিশ উইনার। আসসালামু আলাইকুম।